vivo x70 Pro বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে 12GB RAM 256GB স্টোরেজ এবং এই স্মার্টফোনের দাম ৭২,৯৯০ টাকা, মানে ৭৩,০০০ টাকা। ৭৩,০০০ টাকা অবশ্যই বাংলাদেশ মার্কেট বিবেচনায় একেবারে টপ লেভেলের একটি বাজেট, এবং এই বাজেটে কোনো একটা স্মার্টফোন আমরা কিনতে চাইলে আমরা চাইবো তার সব কিছুই একদম বেস্ট লেভেলের থাকুক বা টপ লেভেলের থাকুক। হ্যাঁ, এই স্মার্টফোনটার মাঝে সেরকম কিছু অবশ্যই রয়েছে, যেমন এর ক্যামেরা সেকশন। তবে শুধুমাত্র ক্যামেরা সেকশনে না, একটা স্মার্টফোনের মাঝে আমরা আরও অনেক কিছুই চাই। তো এই স্মার্টফোনটার অন্য বিষয়গুলো কী রয়েছে সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তবে যেহেতু ভিভো এটাকে দাবি করছে ক্যামেরা স্মার্টফোন, সো ক্যামেরা নিয়েই আমরা শুরুতে কথা বলতে চাই। তবে ক্যামেরার প্রসঙ্গে যাওয়ার আগে একটু ডিজাইন নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই। অবশ্যই এই স্মার্টফোনটা লুকসের দিক থেকেও খুবই সুন্দর। এর বোথ সাইড কার্ভ হওয়াতে স্মার্টফোনটা কিন্তু হাতে খুব ভালোভাবে গ্রিপ দিতে পারছিল এবং প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাবে। এর রেয়ার প্যানেলটা ফ্রস্টেড গ্লাসের, যার উপরে কোনোভাবেই ফিঙ্গারপ্রিন্ট বসছিল না। তবে হ্যাঁ, আপনি যদি এভাবে নখ দিয়ে আঁচড় কাটেন তাহলে স্ক্র্যাচ দেখবেন, কিন্তু জাস্ট একটু মুছে ফেললে সেটা আবার উধাও হয়ে যাচ্ছিল। ওয়েল, বাকি বিষয় পরে আলোচনা হবে, চলুন ক্যামেরা নিয়ে আলোচনা করা যায়। ভিভো x70 Pro রেয়ারে থাকছে 4টি ক্যামেরা এবং এর ক্যামেরা মডিউলটা কিন্তু বেশ বড়সড়। আপনি যদি কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখেন তাহলে খুব সহজেই বুঝবেন ফোনটা একটু উঁচু হয়ে আছে বা একটা পাশ উঁচু হয়ে আছে। তো এখানে যে মেইন সেন্সর তা হলো 50 মেগাপিক্সেল। এর পাশাপাশি 8 মেগাপিক্সেল একটি পেরিস্কোপ জুম লেন্স রয়েছে, যেখানে কিনা আপনি 5x অপটিক্যাল জুম পাবেন। এর পাশাপাশি 60x ডিজিটাল জুম আপনি করতে পারছেন। দেন এখানে 12 মেগাপিক্সেল একটি সেন্সর রয়েছে, যাতে কিনা 2x অপটিক্যাল জুম পাওয়া যাবে। আরও একটি 12 মেগাপিক্সেল সেন্সর রয়েছে যা আলট্রা ওয়াইডে ছবি নেবে। ভিভো যেহেতু এটাকে ক্যামেরা ফোন হিসেবে দাবি করছে, এর পিছনে অবশ্যই কোনো রহস্য রয়েছে। ভিভোর এই স্মার্টফোনটার ক্যামেরা কোয়ালিটি যাতে আরও বেশি ভালো করা যায়, এজন্য তারা এর মাঝে যে প্রসেসরটি ব্যবহার করেছে সেটাতেও কাস্টমাইজেশন নিয়ে এসেছে। ভিভো এবারে এই মিডিয়াটেক ডাইমেনসিটির সাথে কোলাবরেট করেছে এবং তাদের স্মার্টফোনটাতে যে ক্যামেরাগুলো ব্যবহার হয়েছে, এই ক্যামেরার ছবিগুলোকে প্রসেস করার জন্য ঠিক ওইভাবেই ওই প্রসেসরটাকে ডিজাইন করা হয়েছে। এটা তো গেল একটা। এর পাশাপাশি জাইসের সাথে আপনারা জানেন ভিভো কিন্তু কোলাবরেট করেছে এবং এর প্রত্যেকটা ক্যামেরাতেই জাইস টি লেন্স কোটিং ব্যবহার করা হয়েছে, যার ফলে একটা জাইসের ফিল আপনারা এখানে পাবেন। এবার এর ইমেজ কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এই স্মার্টফোনটা হাতে আসার পরে আমরা কয়েকটা ছবি তুলেই বুঝতে পারছিলাম যে হ্যাঁ, এটা ক্যামেরার জন্য বা ছবি তোলার জন্য স্পেশাল কোনো একটা ডিভাইস অবশ্যই। এবং তারপর আমরা সিদ্ধান্ত নেই আমরা বাইরে গিয়ে অবশ্যই এটা দিয়ে কিছু ছবি তুলতে চাই এবং বিভিন্ন সিচুয়েশনে, এই জন্য আমরা লো লাইটে, ডে লাইটে, বিভিন্ন সিচুয়েশনে আমরা ছবি নিয়েছিলাম। তো আমরা যা দেখলাম, এর মেইন ক্যামেরাটা ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে, বিশেষ করে 50 মেগাপিক্সেল মোডে খুবই শার্প ওয়েল ডিটেলে ছবি দিতে পারছিল। ছবিগুলোতে একদম পর্যাপ্ত পরিমাণে ডিটেলস লক্ষণীয় ছিল, মানে এর ছবি যদি আপনি ক্রপ করে নিয়েও ব্যবহার করতে চান সেটা অনায়াসেই করতে পারবেন। শুধুমাত্র ডিটেলস না, ছবির ডাইনামিক রেঞ্জ আমরা খুবই ভালো পেয়েছি এবং কালার অ্যাকুরেসির ক্ষেত্রে আমি বলবো এটা অলমোস্ট ক্লোজ টু ন্যাচারাল ছবি দেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ছবিগুলো আমার কাছে একটু বুস্ট আপ মনে হয়েছে, একটু কালার পাঞ্চি করে। আর আমরা স্মার্টফোনের ছবিগুলোর ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করে থাকি ছবির সাইড এরিয়াগুলোতে শার্পনেস বা ডিটেলসের একটা পরিমাণ কম থাকে, কিন্তু এই স্মার্টফোনটার এই ব্যাপারটা খুবই ভালো ছিল। জাইস ডিকোডিং থাকার ফলে ডে লাইটে বা রিফ্লেকশন এরিয়াতেও আপনি বেশ কন্ট্রাস্টের একটা ছবি এর থেকে পেয়ে যাবেন। মেইন ক্যামেরা ডে লাইটে খুবই চমৎকার রেজাল্ট করেছে, কিন্তু আরও আশ্চর্য হয়েছে এর লো লাইট পারফরমেন্স দেখে। রাতের বেলা নর্মাল মুডেও যদি আপনি ছবি তোলেন পর্যাপ্ত পরিমাণ আলো পেয়ে যাবেন, তবে আপনি যদি নাইট মুড অন করে নেন সেই ক্ষেত্রে আলো বাড়িয়ে দেয় এবং আলো বাড়াতে গিয়ে যে অনেক নয়েজ নিয়ে আসবে বা ছবির শার্পনেস ডিটেলস লস করবে এমনটা ছিল না। যথেষ্ট শার্প এবং ওয়েল ডিটেলসে ছবি দিতে পারছিল। নাইট মোডে বেশ কিছু ইফেক্ট ব্যবহার করার সুযোগ রয়েছে এবং সেগুলো ব্যবহার করে তুললে আরও সুন্দর সুন্দর ছবি পাওয়া সম্ভব। নাইট মোডে আমরা অন্য সেন্সরগুলো ব্যবহার করে দেখেছি, যেমন আলট্রা ওয়াইড, পেরিস্কোপ জুম লেন্স, সেগুলো খুবই ভালো রেজাল্ট করছিল। ইভেন পোর্ট্রেট মোডে আমরা একটু পরে আলোচনা করছি। তো আমরা এখানে যে পেরিস্কোপ জুম লেন্সটা রয়েছে, যেটা 5x অপটিক্যাল জুম দিতে পারে এবং 6x ডিজিটাল জুম দেয়, এটা দিয়ে আমরা চাঁদের ছবি তোলার ট্রাই করেছি এবং আমি হ্যান্ড হেল্ড অবস্থায় তোলার ট্রাই করছিলাম। আপনারা জানেন প্রচুর পরিমাণে জুম করে নিলে ছবিটা শেখে হয়ে যায়। আমার মনে হয় ট্রাইপড দিয়ে তুললে এটা আরও বেটার আসবে, বাট আমরা চাঁদের ছবি তুলতে পারছিলাম। ওয়েল, এবারে যদি আমরা আসি এর আলট্রাওয়াইড সেন্সরটিতে, এর আলট্রাওয়াইড সেন্সরটিও ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে মেইন সেন্সরের মতো বেশ ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারছিল। কালার অ্যাকুরেসির দিক থেকে আমি বলবো হ্যাঁ, এটাও একটু কালার বুস্ট আপ করে দেয়, বাট সেগুলো দেখতে খুবই ভালো লাগবে। ইভেন এর ডাইনামিক রেঞ্জও খুবই সুন্দর ছিল, আর কালার টোন বা কালার সেন্সটা কিছুটা ওই জাইসের ধাঁচ এখানেও দেখা যাচ্ছিল। দেন এখানে আমরা পোর্ট্রেট মুড পাচ্ছি এবং পোর্ট্রেট মুডে এটা কিন্তু 2x জুম করে, যার ফলে চেহারাটা মানে একদম আমরা যেমন দেখতে পাই না 50mm যে প্রাইম লেন্স দিয়ে আমরা ছবি তুলে যেমনটা সুন্দর আসে, এখানেও কিন্তু 50mm ফোকাল লেন্থে ছবিটা নিতে পারে এবং যার ফলে পোর্ট্রেট মুডে আপনার চেহারাটা একদম ঠিকঠাকভাবে দেখাতে পারবে, কোনো ধরনের ডিস্টর্টেড ভাব আসবে না। এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা অলমোস্ট ডিএসএলআর টাইপ ছিল। বোকে ইফেক্টের জন্য জাইসের নিজস্ব কিছু স্টাইল আপনি এখানে পেয়ে যাবেন, যেমন বায়োটার, সোনার, প্ল্যানার, ডেস্টাগন,
এই ধরনের বোকে ইফেক্টও আপনি ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন আমি 100 বলবো না, মাঝে মধ্যে টুকটাক মিস পেয়েছি, যেটা আমরা স্মার্টফোনের ক্ষেত্রে সবসময় হয়তো লক্ষ্য করে থাকি। আপনি এটা দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন। নামে মাত্র ম্যাক্রো ফটোগ্রাফি না, এর ম্যাক্রোর কোয়ালিটিও বেশ ভালো পেয়েছি এবং একটু ভালো লাইটিং কন্ডিশনে খুবই সুন্দর ছবি দিতে পারছিল। এর পেরিস্কোপ জুম লেন্স থেকে আমার মনে হয়েছে 5x অপটিক্যাল জুম অবস্থায় ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি পাওয়া যায়। তবে আমি বলবো 5x অপটিক্যাল জুমে ছবি তোলার জন্য ডিজিটাল জুম না ব্যবহার করাটাই উত্তম। এর ক্যামেরা অ্যাপটিতে আপনারা অসংখ্য ফিচার পেয়ে যাবেন, যেমন ধরুন অনেক ফিল্টার রয়েছে, লাইভ ফটো, প্রো স্পোর্টস মোড, স্লোমো, এয়ার স্টিকার, এই ধরনের ফিচার এখানে রয়েছে। তবে আমরা যদি ভিডিও নিয়ে কথা বলতে চাই, এর ভিডিওটাও অন্য লেভেলের। আপনারা হয়তো জানেন এই স্মার্টফোনটাতে গিম্বেল স্টেবিলাইজেশন ব্যবহার হয়েছে, অর্থাৎ এই স্মার্টফোনটাতে 5x গিম্বেল ওয়াইজ ব্যবহার হয়েছে, যেটা আপনি ছবি তোলার ক্ষেত্রে এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। সো সেই ক্ষেত্রে স্টেবিলিটি ভালো পাওয়া যাবে। ভিডিও শুরুতে যেমনটা দেখছিলেন, আমরা গাড়ির উপরে দৌড়াদৌড়ি করে বিভিন্নভাবে ভিডিও শুট করছিলাম শুধুমাত্র টেস্ট করার জন্য আসলে এর স্টেবিলিটি কতটা রয়েছে। তো এই স্মার্টফোনে দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 60 FPS এ। তো ভিডিও টেস্টিং এর জন্য আমরা এখানে স্ট্যান্ডার্ড স্টেবিলাইজেশন মোডে ভিডিও শুট করেছিলাম, দেন আবার আলট্রাতেও ভিডিও শুট করেছিলাম। স্ট্যান্ডার্ড মোডের ভিডিও শুট করলে আপনি বেশ বড়সড় ফ্রেম পাবেন, তবে আপনি যখন আলট্রাতে যাবেন কিছুটা ফ্রেম ক্রপ করে, তবে সেই ক্ষেত্রে এটা সুপার স্টেডি ভাবে পারফর্ম করতে পারে। তো এখানে আপনারা রেজাল্ট দেখছেন যে আসলে এটা কতটা স্টেবল। ভিডিও কোয়ালিটি আমি ভালো বলবো, শার্পনেস ডিটেলস একদমই ঠিকঠাক ছিল, তবে কিছুটা জিটারিং ইস্যু এখানে আমি লক্ষ্য করেছি। এই স্মার্টফোনের ভিডিওগ্রাফিতেও কিন্তু নতুন একটা মাত্রা যোগ হয়েছে, তা হলো আপনি প্রো মোডেও ভিডিও শুট করতে পারবেন। অর্থাৎ আমরা যেমন এই যে সামনে যে ডিএসএলআরটা দিয়ে রেকর্ড হচ্ছে, এখানে আমরা যে কাজটা করি, আমরা আমাদের নিজেদের মতো করে শাটার স্পিড চেঞ্জ করি, তারপর আইএসও কন্ট্রোল করি, ঠিক সেম কাজটা আপনি ভিডিওগ্রাফির ক্ষেত্রে এখন এই স্মার্টফোনটা দিয়ে করতে পারবেন। এরকম সুযোগ এখানে থাকছে, যেটা আমরা এর আগে দেখতাম ফটোগ্রাফির ক্ষেত্রে স্মার্টফোনগুলো দিয়ে থাকতো, বাট এবার আপনি চাইলে ভিডিওতেও সেটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি মিস করেছি, এই স্মার্টফোনটা দিয়ে কিন্তু আপনারা অ্যাস্ট্রো ফটোগ্রাফিও করতে পারবেন, এরকম একটা মোড রয়েছে এবং আমরা কয়েকটা ছবিও তুলেছিলাম, যদিও আকাশে একটু ঘোলা মানে মেঘলা ছিল আর কি। সো তারপরেও মোটামুটি একটা ভালো ছবি কিন্তু আমরা এখানে পেয়েছি। এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার রেজাল্টও আমরা প্রপার লাইটিং কন্ডিশনে খুবই ভালো পেয়েছি। এটা শার্পনেস ডিটেলস খুব ভালোভাবে ধরে রাখতে পারছিল। তবে হ্যাঁ, ফেসটা মনে হলো একটু সাদা করে দেয়, যেটা আমরা ভিভোর স্মার্টফোনগুলোতে এর আগেও খেয়াল করেছি, বাট আপনি যদি বিউটিফিকেশন অফ করে রাখেন তাহলে কালার সেন্সটা মোটামুটি ওকে থাকে এবং ডাইনামিক রেঞ্জও কিন্তু আমরা এখানে বেশ ভালোই পেয়েছি। কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরার পোর্ট্রেট মুড মাঝে মাঝে মিস করছিল। আমার যা মনে হয় এটা সফটওয়্যার ইস্যু, এটা ভিভো চাইলে ফিচারটা অবশ্যই ঠিক করে নিতে পারে। তবে যারা কিনা এই স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করবেন তারা এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারছেন 1080p 30 fps এ। 4K থাকলে আরও ভালো হতো, তবে ভিডিও কোয়ালিটি আবার খারাপ না, 1080pতে হলেও এর ভিডিও কোয়ালিটিও বেশ ভালো ছিল। ওয়েল, ক্যামেরা সেকশন নিয়ে আমরা মনে হয় অনেক কিছুই বলে ফেললাম, মোটামুটি আশা করছি একটা আইডিয়া পেয়েছেন। হ্যাঁ, এটা যে বাজেটের ফোন, ক্যামেরার জন্য সেই জায়গায় আমি অবশ্যই এটাকে ভালো বলতে পারি, বাট আরও অনেক কিছু আমরা বলছিলাম স্মার্টফোনের মাঝে থাকে, যেমন এর পারফরমেন্স সেকশন। শুরুতে আমরা জেনেছিলাম এই স্মার্টফোনটা 12GB র্যাম ভ্যারিয়েন্ট এসেছে, এর পাশাপাশি আরও 4GB ভার্চুয়াল র্যামও ব্যবহার করা যাবে এবং এর স্টোরেজটা হলো 256GB। এর স্টোরেজ সলিউশন UFS 3.1। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Mali G77 MC9। এটি 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর, যা কিনা মিডিয়াটেকের এখন পর্যন্ত একেবারে ফ্ল্যাগশিপ প্রসেসর। তবে এটাকে আমরা অবশ্যই স্ন্যাপড্রাগন 888 এর সাথে কম্পেয়ার করতে পারি না। এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে থাকছে FuntasOS 12 বেসড অন Android 11। সো এই স্পেক নিয়ে এর পারফরমেন্স কেমন ছিল? আমাদের লাস্ট কয়েকদিনের অভিজ্ঞতা বেশ ভালোই ছিল এই স্মার্টফোনের সাথে। রেগুলার কাজবাজে খুব ভালো পারফরমেন্স করেছে, ইভেন হেভি প্রেশার দিয়ে কাজ করতেও এটা পিছিয়ে পড়েনি। মাল্টিটাস্কিং আমরা এর থেকে একটা ভালো রেজাল্ট পেয়েছি। এর র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো ছিল। এখানে FuntasOS 12 ব্যবহার হয়েছে, যেটা বেশ ক্লিন, তবে এই ওএস হয়তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমরা এখানে গেমিং টেস্টও করেছিলাম, সিউডি সর্বোচ্চ সেটিংসেও খুবই ভালো রেজাল্ট করেছে, গ্রাফিক্স ভালো পেয়েছি, ইভেন কোনো ধরনের ল্যাগ হিকাপের দেখা এখানে আমরা পাইনি, খুবই স্মুথলি এটা রান করতে পারছিল। অ্যাসফাল্ট 9এও গ্রাফিক্স খুবই ভালো ছিল, একই সাথে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষণীয় হয়নি। আর একটা ভালো বিষয়, স্মার্টফোনটা গেমিংয়ে খুব একটা চার্জ বার্ন করছিল না, একই সাথে ফোনটা অতিরিক্ত হিট আপ হচ্ছিল না। vivo x70 Pro এর ডিসপ্লে সেকশন নিয়ে বলতে গেলে এখানে 6.56 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেটের। এর পিক ব্রাইটনেসটা 1300 নিটস। তো আমরা তো এই সরাসরি ডিরেক্ট সানলাইটে ভিডিও শ্যুট করছি, এখন বাজে হচ্ছে 12:30। এই মুহূর্তে আমাদের ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না, কারণ 1300 নিটস পিক ব্রাইটনেস এটা যথেষ্টই। আবার 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, যেহেতু যে কোনো ধরনের ট্রানজ্যাকশন স্ক্রোলিংয়ের ক্ষেত্রে কিন্তু এই স্মুথনেসটা আমরা ফিল করছিলাম। দেন এর কালার রিপ্রোডাকশন নিয়ে বলতে গেলে কালার রিপ্রোডাকশনও যথেষ্ট ভালো ছিল, ভিউইং অ্যাঙ্গেল একদম ঠিকঠাক, আর এটা আমার মনে হলো বেশ ন্যাচারাল একটা টোনে কালার দিতে পারে। ডিসপ্লেটা কিন্তু কার্ভ আমরা বলছিলাম, যার ফলে ওভারঅল একটা প্রিমিয়াম ফিলও পাওয়া যায়। তারপরে অনেকের কাছে ফ্ল্যাট ডিসপ্লেটাই ভালো লাগে, আবার অনেকেই রয়েছেন আমার মতো যারা কিনা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন। ডিসপ্লের টপ সেন্টারে সিঙ্গেল পাঞ্চল থাকছে, যার সাইজটা আমি বলবো বেশ ছোটই।
চিন বা বেজেল বলা যায় আমরা এরকম বাজেটের আশেপাশে যে স্মার্টফোনগুলো দেখে থাকি তাদের মতোই ন্যারো রয়েছে। প্লাস এই ডিসপ্লের তলায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও রয়েছে, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, যেমনটা আপনারা দেখছেন প্রত্যেকবারই ঠিকঠাকভাবে আনলক করছিল। আর এর পজিশনটা আমার হাত অনুযায়ী ঠিকঠাক লেগেছে। ব্যাটারি হিসেবে স্মার্টফোনে রয়েছে 4450 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এর বক্সে আপনি পেয়ে যাবেন 44 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যা দিয়ে এটাকে ফুল চার্জ করতে 1 ঘন্টারও কম সময় লাগছিল। তবে ভালো বিষয়, এর থেকে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আপনি এসওটি পেয়ে যাবেন 120 হার্টজ অবস্থায়ও মোটামুটি 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টার কাছাকাছি। স্পিকার কোয়ালিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই এর বটমে একটি স্পিকারই থাকছে, সিঙ্গেল স্পিকার, যেটা আসলে এরকম বাজেটের একটা স্মার্টফোন থেকে আমরা মোটেই আশা করি না। অবশ্যই স্টেরিও স্পিকার থাকা উচিত ছিল। তবে এখানে সিঙ্গেল স্পিকার হলেও এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পেয়েছি এবং ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্টরশন এর থেকে পাওয়া যায়নি। বাট স্টিল আমরা স্টেরিও সাউন্ড মিস করছি। এর পাশাপাশি ছোটখাটো সব বিষয়গুলো চেক করা হয়েছিল, যেমন এর কল কোয়ালিটি ঠিকঠাক, তারপরে নেটওয়ার্ক কানেকশনে কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি, বোথ কানেকশনে, ডাটা কানেকশন এবং ওয়াইফাই। এটাতে কিন্তু আইআর ব্লাস্টারও রয়েছে এবং প্রয়োজনীয় প্রায় সমস্ত রকম সেন্সরই থাকছে। হ্যাঁ, সবকিছুই ঠিকঠাক। এই ছিল এই স্মার্টফোন। এবারে যদি ফাইনালি আমরা দুইটা পার্ট আলাদা করি, এর ল্যাকিংস এবং ভালো দিকগুলো। ল্যাকিংস নিয়ে আগে বলতে গেলে এই স্মার্টফোনটাতে অবশ্যই স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার থাকতে পারতো, যেটা আমরা এরকম বাজেটের একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে অবশ্যই আশা করি। দ্বিতীয়ত, এই স্মার্টফোনটার প্রসেসরটা আমি বলবো হ্যাঁ সেটা অবশ্যই ভালো, ফ্ল্যাগশিপ লেভেলের মিডিয়াটেকের। বাট এখানে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 দেওয়া যেত তাহলে কিন্তু একেবারে খেলাটা অন্য লেভেলে জমে যেত। দেন এই স্মার্টফোনটার দামটা অবশ্যই আরও কিছুটা কম হতে পারতো। আর আমরা যদি এর ভালো দিক নিয়ে বলতে চাই, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনের ডিসপ্লেটা বেশ ভালো। ক্যামেরা সেকশন নিয়ে যদি বলতে হয়, ক্যামেরাটা আসলে এই বাজেটের একদম সেরা। দেন এর চাইতে বেশি দামি ফোনের সাথেও কম্পেয়ার করা যায় খুব সহজেই। আর এটা খুবই গুড লুকিং একটি স্মার্টফোন। ফাইনালি বলা যায় এই স্মার্টফোনটা মানে সার্বিক দিক যদি বিবেচনায় আমরা নিয়ে আসি তাহলে কিছুটা ওভার প্রাইস বলে হয়তো মনে হয়। বাট অ্যাজ এ ক্যামেরা ফোন আমার একটা ক্যামেরা ফোনই লাগবে, দেন তাদেরকে আবার রিকমেন্ড করা যায় সহজেই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর কমেন্ট করে জানতে ভুলবেন না এই স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো এক ভিডিও।